দর্শক, মার্কেন্টাইল ব্যাংক প্রেজেন্স প্রমিসেস মনের কথা অনুষ্ঠানে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি ইনুধাত সাউম। বিশ্বের অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশের করোনার আকাল কিছুটা সহনীয়, তবে দুর্ভোগ এখনও সমূলে উৎখাত হতে আর কত সময় লাগবে সেটি ধারণাতীত। আমাদের দেশের জলবায়ু, ভৌগোলিক অবস্থান, আবহাওয়া, প্রকৃতির অবারিত বৈভবের অপূর্ব সমাহার, মানুষের জীবনযাত্রা এবং রোগ প্রতিরোধ শক্তি বিশ্বের অন্যান্য দেশের তুলনায় অনেকটা আলাদা বললে অত্যুক্তি হবে না। সিংহভাগ মানুষ গ্রামাঞ্চলে বাস করে। বিরূপ প্রকৃতির সঙ্গে লড়াই করে টিকে থাকা আমাদের অঞ্চলগত বৈশিষ্ট্য। যে ভিন্ন মাত্রার উপাদানে আমরা নিজেদের অসম সাহসী করে তুলি, সে অভাবনীয় শক্তি আমাদের বেঁচে থাকার প্রেরণা। দর্শক, মার্কেন্টাইল ব্যাংক নিবেদিত প্রমিসেস মনের কথা অনুষ্ঠানে আজকের আলোচনার বিষয় করোনার সময় মানসিক ও শারীরিক স্বাস্থ্য চিকিৎসা ব্যবস্থাপনা। স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি অধ্যাপক ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর এম কামরুল হাসান, উপদেষ্টা, মনোরোগ বিশেষজ্ঞ, CMH, ঢাকা সেনানিবাস। কেমন আছেন স্যার? আচ্ছা, থ্যাংক ইউ। ভালো আছেন আপনি? ভীষণ ভালো আছি, আপনাকে পেয়ে খুবই ভালো লাগছে। অনেকদিন পর আপনার সাথে আজকে আমরা কথা বলবো। এই যে বিষয়টি নিয়ে আজকে আমরা কথা বলতে চাই, এই বিষয়টির মূল উপাদান হচ্ছে করোনা। আমরা জানি যে করোনা আসলে পুরো পৃথিবীটাকেই বদলে দিয়েছে এবং আমাদের স্বভাবে হোক, দৈনন্দিন জীবনে হোক, এটার প্রভাব না ব্যাপক। এই যে শারীরিকভাবে এবং মানসিকভাবে মানুষের যে পরিবর্তনগুলো হয়েছে এই করোনার সময়, আপনার চোখে পরিবর্তনগুলো কিভাবে ধরা দিয়েছে একটু যদি বলতেন। ধন্যবাদ আপনাকে এবং RTV এবং প্রমিসেসকে আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। আসলে চিকিৎসক হই আর যাই হোক, আমরা তো একজন মানুষ, সুতরাং এই করোনার যে উপলব্ধি এটা সব মানুষের ক্ষেত্রেই আছে। কিন্তু আপনি বলছেন শারীরিক, মানসিক, আসলে কোন ক্ষেত্রে নাই করোনার প্রভাব? আর্থিক বলেন, সামাজিক বলেন, তারপরে লেখাপড়ার বলেন, দৈনন্দিন জীবনের সর্বক্ষেত্রে প্রভাব, এবং এটা চোখে পড়ার মতন প্রভাব। এবং যারা ইভেন অন্ধ তারাও বুঝতে পারে যে না, করোনা বলে একটা কিছু আছে। এটা আমাদের জীবনযাত্রাকে অনেকটা পরিবর্তন করে ফেলেছে, এটা নিউ রিয়েলিটিতে নিয়ে চলে এসেছে। যেমন ধরেন, স্কুল কলেজগুলা, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে, অনেক কর্ম যেটা আছে স্থল, সেগুলো বন্ধ, যদিও খুলে গিয়েছে। বিভিন্ন মানুষ চলাচল করতে পারছে না, এটার জন্য প্লাস এবং শারীরিক সমস্যার ভিতরে ডায়াবেটিস বলেন, তারপর হাইপার টেনশন বলেন, শ্বাসকষ্ট বলেন, এগুলো তো বেড়ে গিয়েছেই। আসলে এইটার সঙ্গে এবার যদি মানসিক বলেন, মানসিক সমস্যার তো আরও ভয়াবহ অবস্থা। বিভিন্ন গবেষণায় দেখা যাচ্ছে যে করোনার জন্যে মানসিক সমস্যা এত পরিমাণে বেড়ে গিয়েছে, যেমন ধরেন অ্যাংজাইটি ডিজঅর্ডার, ডিপ্রেসিভ ডিজঅর্ডার, ফোবিক ডিজঅর্ডার, এগুলো প্রায় 3 গুণ পর্যন্ত বেড়ে গিয়েছে বিভিন্ন দেশে। চায়না, আমেরিকা, এগুলাতে যে জেনারেল টাইমে সাধারণ অবস্থায় যে পরিমাণ হয় তার থেকে প্রায় 3 গুণ বেশি হচ্ছে। আর এছাড়া কিন্তু পোস্ট কোভিড যেটা আছে সেটাও কিন্তু আরেকটা, ওইটা কিন্তু এখনও পুরোপুরি আসেনি। হ্যাঁ, এখন কিন্তু আমাদের মধ্যবর্তী না কোন পর্যায়ে আছে আমরা জানি না। হ্যাঁ, এবং আমরা তো সেকেন্ড ওয়েভ বলছি, এটা সেকেন্ড ওয়েভ বলছি। এখন আমাদের বাংলাদেশে এটা আসলে কোন ওয়েভ আছে প্র্যাকটিক্যালি আমরা জানি না। এটা ফার্স্ট ওয়েভ, সেকেন্ড ওয়েভ না কততম, এটা সেটাও আমরা জানি না। গ্রাফের আসলে এক্স্যাক্টলি কোন জায়গাটাতে আছে এটা কিন্তু আমরা আসলে অ্যাড্রেস করতে পারছি না। স্যার, আপনি একটা বিষয় বলছিলেন যে শারীরিকভাবে বিভিন্ন রকম সমস্যা হচ্ছে। যারা করোনায় আক্রান্ত হচ্ছে তাদের তো একরকমের সমস্যা হচ্ছে, কিন্তু যাদের এখনো পর্যন্ত করোনায় আক্রান্ত হয়নি, আমরা চাই যে কখনোই সেটা না হোক, কিন্তু তাদেরও কিন্তু একরকমের প্রভাব পড়ছে শারীরিকভাবে। তাদের পরিবর্তনগুলো যদি একটু বলতেন যে কী ধরনের পরিবর্তনগুলো হচ্ছে। যেমন ধরেন শারীরিক, এর ভিতরে মানুষের তো চলাফেরা করতে পারছে না। এখন যার ধরেন ডায়াবেটিস আছে, সে যদি মুভমেন্ট ওইভাবে না করতে পারে তাহলে ডায়াবেটিস বেড়ে যেতে পারে, এবং তার চলাচল না যদি করে তাহলে টেনশনের জন্য তার প্রেশার বেড়ে যেতে পারে। ইভেন আপনি জানেন যে শ্বাসকষ্ট যেটা, এবং যেটা এই যে ডায়াবেটিস, হাইপার টেনশন, তারপরে অ্যাজমা বা শ্বাসকষ্ট, এইসবগুলা কিন্তু করোনার জন্য একটা খারাপ
একটা কোমরবিডিটি। তো এই শ্বাসকষ্টও কিন্তু যদি মানুষ টেনশন করে বা অন্যান্য অ্যাংশাস থাকে, হ্যাঁ, তাহলে কিন্তু এগুলাও কিন্তু বেড়ে যাচ্ছে। হ্যাঁ, অর্থাৎ মানুষ যখন একটা ঘরবন্দি অবস্থায় থাকছে, তার নর্মাল রুটিন যখন হ্যাম্পার হচ্ছে, তখন কিন্তু তার শারীরিক অন্যান্য সমস্যাও দেখা দিচ্ছে। ইভেন ধরেন যদি আর্থাইটিস বা অন্যান্য রোগের সে সমস্ত আছে, ফিজিক্যাল অ্যাক্টিভিটিস দরকার, ফিজিক্যাল অ্যাক্টিভিটিস কমে গেলে ওই সমস্ত শারীরিক রোগ তাদের বেড়ে যাচ্ছে। জি, আপনি বলছিলেন যে মানসিক সমস্যাগুলো তো আছেই, সেই বিষয়গুলো নিয়ে অবশ্যই কথা বলবো। একটু যদি জিজ্ঞেস করি আপনার কাছে যে এখন যে শারীরিক সমস্যাগুলো হচ্ছে, সেই জন্য আসলে মানুষ হসপিটালে যেতেও কিন্তু ভয় পাচ্ছে, কারণ হসপিটালে গেলে আসলে সংক্রমণ হওয়ার সম্ভাবনাটা বেড়ে যায়, বা কতটুকু আসলে প্রপার চিকিৎসা পাওয়া যাবে, সেই বিষয়টা যদি বলতেন একটু। এখানে অনেকগুলো প্রশ্নই আছে, সবগুলাই ইম্পর্টেন্ট। হ্যাঁ, এবং এটা আসলে এই সমস্ত জিনিসগুলো সময়ের একটা দাবি রাখে আলোচনার। হ্যাঁ, প্রথমত আমরা করি যে হসপিটালে যেতে ভয় পাচ্ছে, যাদের কোভিড হয়নি এরা যদি ভয় পায়, তাদের ভয় পাওয়ার সঙ্গত কারণ আছে, আমরা অস্বাভাবিক বলবো না। হ্যাঁ, কারণ তাদের এখানে হসপিটালে যেতে গেলেই বিভিন্ন মানুষের সঙ্গে কিন্তু দেখা হচ্ছে, আমরা জানি না এবং কার কোভিড হয়েছে আর হয়নি। আর সবচেয়ে দুঃখজনক ব্যাপার হচ্ছে, ইভেন যাদের কোভিড হয়েছে তারাও কিন্তু বলে না যে আমার কোভিড হয়েছে। ইভেন ডাক্তারের কাছে এসেও বলে না যে এতদিন ধরে জ্বর, আমার এই সমস্যা আছে। হয়তো তার পাশে একজন বয়স্ক লোক বসে আছে, সে বলবে না যে আমার আসলে আপনি একটু সরে বসেন। হ্যাঁ, পরে যখন জানা যেতে পারে, অনেক সময় জানাও যায় না যে সে তার পাশে কোভিড ছিল, বা যে চেয়ারটাতে বসেছিল আগে একজন, দেখা যাচ্ছে ওই চেয়ারে একজন কোভিড পেশেন্ট বসেছিল, আশেপাশে সবাই। সুতরাং এগুলো তো রিস্ক প্র্যাকটিক্যালি আছে যদি হসপিটালে যেতে যাচ্ছে। সেই জন্যে আসলে যদি ওই রকম জরুরি প্রয়োজন না হয়, হসপিটালে না গিয়ে যদি বাসাতে, এখন কিন্তু অনেক টেলিমেডিসিন হচ্ছে, কিন্তু টেলিমেডিসিনে অনেক ক্ষেত্রেই কিন্তু চিকিৎসা দেওয়া সম্ভব, অনেক ভালোভাবেই চিকিৎসা দেওয়া সম্ভব, তাহলে সেটার ব্যবস্থা নিতে পারে। কিন্তু যদি সেটা সম্ভব না হয়, তাহলে যেতে হবে। এখন আমাদেরকে ওই রকমভাবে প্রিকশন নিতে হবে যে আমি তো আরেকজনকে আমি প্রোটেক্ট করতে পারবো না, যে সে তার কোভিড যেন আমার কাছে না আসে, যাতে আমি নিজেকে প্রোটেকশন নিতে পারি, আরেকজনের কোভিড থাকলেও যাতে আমি নিজেকে প্রোটেক্ট করতে পারি, ওই রকমভাবে আমাকে ইকুইপড হয়ে যেতে হবে। সেই ক্ষেত্রে হয়তো যে সম্ভাবনা সেটা একটু কমে যায় ভয়ের। এবার চলে আসি যে স্যার, এখানে আমার একটা ছোট প্রশ্ন আছে। আপনি টেলিমেডিসিনের কথা বলছিলেন, যারা হার্টের পেশেন্ট, তাদের তো আসলে টেলিমেডিসিন দিয়ে খুব একটা কাজ হবে না। যাদের সিরিয়াস অবস্থা, তাদেরকে তো আসলে হসপিটালে যেতেই হবে। একই সাথে কিন্তু তাদের করোনার ঝুঁকিটাও বেশি। রাইট, না যাবেন তারা, এটা যে হার্টের পেশেন্ট, এবং এখন কিন্তু আপনি জানেন যে অনেক জায়গাতেই কিন্তু এরকমভাবে প্রপার স্ক্রিনিং করে নেওয়া হচ্ছে সঙ্গে সঙ্গে, এবং আগে যেমন অনেক সময় লাগতো, হ্যাঁ, এখন কিন্তু অনেক টেস্টের মেথড চলে এসে উইদিন 1 আওয়ার কিন্তু এটা টেস্ট করে রেজাল্ট পাওয়া সম্ভব। হ্যাঁ, তাহলে ওনাকে টেস্ট করে উনি চলে যেতে পারেন। এবং যেখানে ধরেন হার্টের আছে কোভিড, নন কোভিড, আমরা যদি সিএমএইচের কথা বলি, আমাদের সিএমএইচে কিন্তু একই হসপিটালের মধ্যে কিন্তু সব রোগেরই চিকিৎসা করা হচ্ছে। কোভিড যারা আছে তাদের জন্য আইসোলেটেড জায়গা, নন কোভিডের জন্য কিন্তু আইসোলেটেড জায়গা। সুতরাং এখানে কিন্তু তারা উভয় গ্রুপই কিন্তু চিকিৎসা নিতে পারছে। যার কোভিড হয়নি উনি নন কোভিডের জায়গাতে যাবেন। জি, ঠিক আছে। এখন এটাতে অপেক্ষাকৃত কম সম্ভাবনা, কিন্তু একজনের সম্ভাবনা নাই তা বলা যাবে না। বাইরে ইভেন ঘরে থাকলেও তো কারো কোভিড হতে পারে। সুতরাং প্রয়োজন যদি হয় আমি যাব, অপ্রয়োজনে বা অল্প প্রয়োজনে মুভমেন্ট না করাই ভালো। জি, করোনার চিকিৎসার যে ব্যয়টা, সেটা সম্পর্কে বলছিলেন আপনি। করোনার চিকিৎসার ব্যয় ধরেন আমাদের কিন্তু এখানে দুইভাবে আমরা করতে আছে, একটা সরকারি হসপিটাল আর একটা হচ্ছে বেসরকারি হসপিটাল। সরকারি হসপিটালগুলো কিন্তু চিকিৎসা ফ্রি, কিছু পেইংয়ের আছে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু, এবং একটা পর্যায় পর্যন্ত সমস্ত কিছুই ফ্রি দিয়েছিল। আমি যদি বলি, আমার নিজের ছোট ভাই, যদিও আল্লাহর ইয়েতে সে হয়েছে, শহীদ মারা গিয়েছে, আসলে খুবই দুঃখজনক। তা ও কিন্তু এক পর্যায়ে কিন্তু এই যে কুর্মিটোলা জেনারেল হসপিটালে ছিল, ওখানে কিন্তু সমস্ত কিছু ফ্রি, যত ইনভেস্টিগেশন যত, এবং বেশিরভাগ ওষুধই কিন্তু ওখানে সাপ্লাই আছে, অনেক কস্টলি মেডিসিনও কিন্তু ওখানে আছে, ইনভেস্টিগেশন তো সব কিছু আছে। সুতরাং এবং এইসব জায়গায় যে ভর্তি হয় এমন কোনো কঠিন ব্যাপার না, যে কারো যদি করোনা থাকে ভর্তি লাগে, তাহলে কিন্তু সরকারি হসপিটালগুলোতে, তারপরে যে মুগদা জেনারেল হসপিটাল আছে, আরও এরকম বিভিন্ন জায়গায় হসপিটাল আছে, যেগুলাতে কিন্তু এখন কিন্তু বেড কিন্তু ফুলফিল না, হয়তো এক সময় হবে, কিন্তু তারা কিন্তু ভালোভাবেই সেটার চিকিৎসা নিতে পারেন, সেখানে ব্যয়ের এত চিন্তা করার দরকার নাই। এবার চলে আসি আমরা বেসরকারি হসপিটালে। এক এক
হসপিটালে এক এক রকম রেট, এবং এটা হসপিটাল তার স্ট্যান্ডার্ড অনুসারে, তার ফ্যাসিলিটিস অনুসারে তারা নিজেরা কিন্তু চিকিৎসার যে ব্যয় সেটা নির্ধারণ করে। এবং যদি কারো আইসিইউ না দরকার লাগে অথবা আপনার ভেন্টিলেটর দরকার না লাগে, সাধারণ বেডে যদি থাকতে হয় তাহলে কিন্তু ব্যয় বেশি, ডেফিনেটলি অনেক ব্যয়, কিন্তু অত ব্যয় না। কিন্তু কারো যদি ধরেন আইসিইউ অথবা ভেন্টিলেটরই লাগে, সেটা কিন্তু অনেক ব্যয়, খুবই ব্যয় সাপেক্ষ, এবং সাধারণ মানুষের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে কিন্তু সম্ভব না। নিম্ন মধ্যবিত্তদের ক্ষেত্রে এই ব্যয় বহন করা সম্ভব না, কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু তাদের ওইটা নিতে পারবে না। সুতরাং তাদেরকে ইয়েতেও কিন্তু সরকারি হসপিটালেও কিন্তু আইসিইউ বা ভেন্টিলেটর আছে, কিন্তু সেখানে কিন্তু বেড সংখ্যা খুবই সীমিত। সেটা চেষ্টা করতে হবে যে ওই সব জায়গায় আমরা ভর্তি করতে পারি কিনা। আর যদি যাদের কোনো উপায় নাই, তাদের তো বেসরকারি হসপিটালে যেতে হবেই। জি, তাহলে সেই জায়গাটাতে কিন্তু একটা অভাব থেকে যাচ্ছে না, কারণ আমাদের পুরো দেশটাই তো আসলে মধ্যবিত্ত বেশিরভাগ ক্ষেত্রে, তো তাদের জন্য আসলে চিকিৎসা ব্যয়টা তাদের জন্য আসলে এফোর্ড করাটা অনেক বেশি কঠিন হয়ে যায়। সেক্ষেত্রে চিকিৎসা ব্যয় কমানোর জন্য সরকার কি কোনো উদ্যোগ নিচ্ছে, বা আপনারা নিজে থেকে কোনো রকম কোনো উদ্যোগ গ্রহণ করছেন কিনা? 80% রোগী কিন্তু হসপিটালে কিন্তু যেতে হয় না, বাসায় থেকে হয়ে যাচ্ছে কিন্তু। আর কিছু রোগী দেখা যাচ্ছে, এবং এটা হয়তো জানেও না নিজে করোনা হয়ে ভালো হয়ে গেছে, এই 10% রোগী মোটামুটি বাসায় চিকিৎসা নিয়ে ভালো হয়ে যেতে পারে, আর বাকি 10% যেটা থাকছে সেটার মধ্যে হসপিটালে ভর্তি হতে হচ্ছে। এবং হসপিটালে সবগুলার কিন্তু ভর্তি হলেও ওই ব্যয়বহুল চিকিৎসা বা ভেন্টিলেটর আইসিইউ লাগছে না। এটা খুব কম সংখ্যক পেশেন্টকে ওই পর্যায়ে যেতে হচ্ছে। আদারওয়াইজ নর্মাল যেগুলো চিকিৎসা সেটা কিন্তু মোটামুটি অ্যাভেলেবল আছে কিন্তু, এবং ওইগুলাতে কিন্তু অত ব্যয়বহুল না। সুতরাং আমি এমনি সাধারণ মানুষের বা আমি বলবো যে এত চিন্তিত হওয়ার কিছু নাই। বর্তমান সময় একটি বিষয় ভীষণ লক্ষণীয়, সেটা হচ্ছে যে যারা অনেক বেশি সচেতন থাকছেন, ঘরের মধ্যে থাকছেন, বা করোনা থেকে বাঁচার জন্য যেই সরকার থেকে যে কথাগুলো বারবার বলা হচ্ছে, প্রতিরোধ ব্যবস্থাগুলো নেওয়ার কথা বলা হচ্ছে, সেগুলো সব কিছু মানছেন, তাদের ক্ষেত্রেই বেশিরভাগ ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে তারা বেশি কোভিডে আক্রান্ত হচ্ছেন। এই বিষয়টি কেন, বা এটা আসলেও সত্যি কিনা? যারা মেনে চলছে তাদের ভিতরে করোনা বেশি হচ্ছে এটা বলা যাবে না, হ্যাঁ, এটা পুরোপুরি। কিন্তু একটা দেখা যাচ্ছে যে আমাদের যারা মধ্যবিত্ত উচ্চবিত্ত আছে আমাদের দেশে, এদের ভিতরে করোনার সংখ্যাটা আসলে বেশি, এবং এই মধ্যবিত্ত উচ্চবিত্তরা কিন্তু অপেক্ষাকৃতভাবে আমাদের যে সমস্ত ইনস্ট্রাকশনগুলো আছে তারা মেনে চলছেন। এখন মেনে চলার জন্যে তাদের হচ্ছে তা কিন্তু না, হ্যাঁ। আর যারা একটু নিম্নবিত্ত তারা কিন্তু ওই রকমভাবে মেনে চলছে না। ইয়েস, এখন যদিও সরকার অনেক বাধ্য করছে এবং বলছে যে ফাইন করা হবে, ইভেন জেল দেওয়া হতে পারে, সেই জন্য অনেকটা সচেতন হচ্ছে মানুষ। এরা কি হচ্ছে যে এটা নিয়ে কিন্তু একটা অনেক ডিসকাশনের ব্যাপার আছে। হয়তোবা যারা নিম্নবিত্ত মানুষ ওরা কিন্তু কায়িক পরিশ্রম করে, সারাদিন বাইরে থাকে, সানলাইটের ভিতরে থাকছে, এমন হতে পারে যে তাদের ইমিউনিটি মানে ন্যাচারাল ইমিউনিটি, আল্লাহ প্রদত্ত ইমিউনিটি হয়তো বা তাদের বেশি, সেই জন্যে তাদের অপেক্ষাকৃতভাবে তাদের কম, তারা যে ইনফেক্টেড হচ্ছে না তা কিন্তু না, কিন্তু তাদের সিমটমটা কম ডেভেলপ করছে। কিছুদিন আগে একটা গবেষণা করা হয়েছে যে ঢাকা শহরের বস্তিগুলোতে 74% এরা কিন্তু ইনফেক্টেড, নিম্নবিত্ত। সুতরাং তারা যে হচ্ছে না তা কিন্তু না, তারা কিন্তু অলরেডি এফেক্টেড, কিন্তু তারা অ্যাসিমটোমেটিক ছিল, তাদের কোনো উপসর্গ দেখা দেয়নি, ঠিক আছে। এবং ঢাকা সিটির এমনি অন্যান্য জগতে প্রায় 50%-এর উপরে তারা এফেক্টেড, কিন্তু হ্যাঁ, তাদের অনেক বেশিরভাগ, ওই যে বললাম 80% অ্যাসিমটোমেটিক থাকে। তাদের রোগ প্রতিরোধক ক্ষমতার কারণে ইনফেকশন হওয়ার ফলেও তাদের যে পরিমাণ উপসর্গ দেওয়ার কথা, যে পরিমাণ ক্ষতি হওয়ার কথা, ওই পরিমাণ তাদেরকে ক্ষতি করতে পারছে না, কম ইফেক্ট করছে। রোগ কিন্তু ঢুকছে তাদের শরীরের মধ্যে, তারা ছড়াচ্ছে কিন্তু। এইরকম ভাবে দে আর ভেরি মাচ অ্যাক্টিং অ্যাজ এ ক্যারিয়ার। ওদের সঙ্গে ওর হয়তো কিছু হবে না, কিন্তু তার সঙ্গে অন্য যে মিশছে তা সে কিন্তু হয়ে যাবে, এফেক্টেড হয়ে যাবে। সেই জন্য কিন্তু বলছে সবাইকে মাস্ক পরা। মাস্ক আমার যদি থাকে, আমি যদি মাস্ক পরে থাকি,
আপনার যদি না থাকে, ইভেন আপনার মাস্ক না পরা থাকলেও কিন্তু আপনার অপেক্ষাকৃত এটার ছড়ানোর সম্ভাবনা কম। আর দুইজনেরও যদি মাস্ক পরা থাকে তাহলে আরও প্রোটেকশন থাকবে। স্যার, এটা কি এরকম হতে পারে যারা আসলে অনেক মানসিকভাবে স্ট্রং থাকছে তাদের মধ্যে আসলে করোনা হওয়ার সম্ভাবনা একটু কম, বা আপনি যেটা বলছিলেন যে তারা হয়তো ক্যারিয়ার কিন্তু তাদের শরীরকে আসলে সেভাবে করে এফেক্ট করছে না? মানসিক সুস্থতার সঙ্গে কিন্তু করোনার একটা বিশেষ সম্পর্ক আছে। জি। একটা আছে যে করোনার কারণে মানসিকভাবে অসুস্থ হয়ে যাওয়া, আর একটা হচ্ছে মানসিক অসুস্থতার কারণে করোনায় সাফার করতে পারে। কিন্তু জি, এখন মানসিক অসুস্থতার ফলে কিভাবে করোনায় সাফার করে, মানসিকভাবে যারা অসুস্থ হয়ে যায়, ধরেন আমি ডিপ্রেশনে সাফার করছি অথবা আমি অ্যাংজাইটি ডিসঅর্ডারে সাফার করছি। এখন আমি যখন টেনশনে থাকছি, অ্যাংজাইটিতে থাকছি, তখন কিন্তু আমার রোগ প্রতিরোধক ক্ষমতাটা কিন্তু কমে যাবে আসলে। এবং এই রোগ প্রতিরোধক ক্ষমতার সঙ্গে করোনার কিন্তু ডাইরেক্ট একটা সম্পর্ক আছে। কিভাবে? একটা হচ্ছে প্রথমত যখন করোনা আমি যদি এক্সপোজড হই তাহলে আমাকে এফেক্ট নাও করতে পারে করোনাটা। আমার রোগ প্রতিরোধক ক্ষমতা ওকে ভিতরে ঢুকতেই দিল না, ঢুকলে মেরে ফেললো। আর একটা হতে পারে যে আমার শরীরের ভিতরে ঢুকে গিয়েছে কিন্তু আমার রোগ প্রতিরোধক ক্ষমতা কি হলো, তাকে সিমটম ডেভেলপ করতে ওইরকমভাবে দিল না। এইটা কি হয়, এই রোগ প্রতিরোধক ক্ষমতাটা কিন্তু আমাদের মানসিক স্বাস্থ্যের সঙ্গে সরাসরি জড়িত। সুতরাং এখানে কিন্তু ট্রিমেন্ডাস একটা ইফেক্ট আছে মানসিক স্বাস্থ্যের সঙ্গে করোনার ডেভেলপমেন্টের। এটা আমরা অনেকেই আছে যে আমরা ভয় পাচ্ছি, আল্লাহ কি হবে এখন। এইটা ভয় পেয়ে কোনো দরকার নাই আমাদের। তবে আমরা সাহস মানে এই না যে কেয়ারলেস থাকবো, আমরা রীতিমতো যা যা নিয়ম কানুন আছে সচেতনভাবে থাকবো। আমরা যে মাস্ক পরা, ইনস্ট্রাকশন ফলো করবো। এক্স্যাক্টলি। হ্যাঁ, মানসিক দিক দিয়ে আসলে কি ভাবে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি করোনার কারণে? অ্যাংজাইটি ডিসঅর্ডার, ডিপ্রেসিভ ডিসঅর্ডার, ফোবিক ডিসঅর্ডার, অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার, যেটা জানেন সূচি বারবার ধোয়া মোছা, এটা আমরাই তাকে আরো বাধ্য করছি যে ধো মোছো, এগুলা কিন্তু বেড়ে যেতে পারে তাদের ভিতরে। ও আরেকটা হচ্ছে স্লিপ প্রবলেম। প্রায় সবার কিন্তু আমাদের স্লিপ প্যাটার্ন কিন্তু দেখবেন যে চেঞ্জ হয়ে গিয়েছে। কিন্তু সারা দেশটা বা সারা পৃথিবীটাই দেখা যাচ্ছে কি হচ্ছে, সারা রাত জেগে থাকছে, সারা দিন ঘুমাচ্ছে। এটা কিন্তু অনেক ক্ষতিকর। এখন আসি যে যাদের করোনা হয়েছে তাদের কিন্তু যখন করোনা হচ্ছে তখন কিন্তু যদি তার হসপিটালে ভর্তি হতে হয়, দেখা যেতে পারে এমন জায়গায় যাচ্ছে তার পাশের বেডের একজন মারা গেল, অথবা আমি সাধারণ বেডে আছি, এখান থেকে একজনকে ভেন্টিলেটরে নিতে হলো, অথবা তার শ্বাসকষ্ট হচ্ছে, সমস্যা হচ্ছে, কষ্ট পাচ্ছে। এগুলা দেখেও কিন্তু সে অনেকটা ডিমোরালাইজ হয়ে যায়। এবং কিন্তু কেউ জানে না যে আসলে যদিও ডেথ রেট অনেক কম, কিন্তু আমি বা আপনি জানি না যে ওই 1-2%-এর মধ্যে আপনারা বা আমি আছি কিনা। সুতরাং আমারও তো ভয় থাকবে। সেই কারণে যার যখন করোনা হচ্ছে তারা কিন্তু অ্যাংজাইটি ডিসঅর্ডার, ডিপ্রেসিভ ডিসঅর্ডার, তারাও এটাতেও সাফার করছে। এবং অনেকে দেখা যাচ্ছে সাইকোসিস ডেভেলপ করছে, মানে উল্টাপাল্টা আচরণ করছে, ডেলিরিয়াস হয়ে যাচ্ছে, কোথায় আছে বুঝতে পারছে না। হ্যাঁ, এরকম ইভেন এই যে আইসিইউতে থাকতে গেলে আইসিইউ সাইকোসিস। এবং আরেকটা জানেন যে আমাদের করোনাটা চিকিৎসা করা হচ্ছে স্টেরয়েড দিয়ে। স্টেরয়েড কিন্তু এখানে একটা মূল চিকিৎসার উপাদান। এই স্টেরয়েড ইটসেলফ এবং খুব হাই ডোজে দিতে হচ্ছে, এটাও কিন্তু সাইকোসিস তৈরি করে। কিন্তু এইটা চলে গেল করোনা কালীন। এরপরে ধরেন করোনা থেকে ভালো হয়ে গেছে, করোনা থেকে ভালো হয়ে যাওয়ার পরেও কিন্তু আমরা পোস্ট কোভিড অনেক কিন্তু মানসিক সমস্যা। এই ধরনের সমস্যা মানে করোনার পরে কি ধরনের মানসিক সমস্যা হতে পারে সেটা নিয়ে কথা বলে একটা ছোট্ট বিরতি নিয়ে আসি। জি শিওর। দর্শক, মার্কেন্টাইল ব্যাংক নিবেদিত প্রমিসেস মনের কথা অনুষ্ঠান থেকে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। বিরতির পর আমরা করোনার সময় মানসিক ও শারীরিক স্বাস্থ্য চিকিৎসা ব্যবস্থাপনা নিয়ে আরো অনেক আলোচনা করব। সে পর্যন্ত আরটিভির সাথে থাকুন। বিরতির পর সবাইকে স্বাগত মার্কেন্টাইল ব্যাংক নিবেদিত প্রমিসেস মনে কথা অনুষ্ঠানে। স্যার, বিরতিতে যাওয়ার আগে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলছিলাম যে করোনা চলে যাওয়ার পরে একটা মানুষের মধ্যে কি ধরনের মানসিক সমস্যা হতে পারে। অনেক ধরনের কিছু হতে পারে, আমরা অলরেডি পাওয়া শুরু করেছি এগুলো। হ্যাঁ, একটা হতে পারে যে ডিপ্রেশনটা ছিল, ডিপ্রেসিভ ডিসঅর্ডার অনেক বেড়ে যেতে পারে।
তারপর হচ্ছে জেনারেলাইজড অ্যাংজাইটি ডিজর্ডার হয়ে যেতে পারে, ফোবিক ডিজর্ডার মানে আতঙ্ক যেটা আছে, প্যানিক ডিজর্ডার হতে পারে, অবসেসিভ কম্পালসিভ ডিজর্ডার হতে পারে, সাইকোসিস ডেভেলপ করছে, অস্বাভাবিক আচরণ হয়ে যাচ্ছে। আরও পরে গিয়ে যেটার হতে পারে পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিজর্ডার হতে পারে। এবং আপনি জানেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা কিন্তু কোভিড যখন শুরু হয়েছে তখন থেকেই বলছে, এখন আরও বেশি করে বলছে যে এই করোনার সেকেন্ড ওয়েভের সঙ্গে আমাদের মানসিক রোগও কিন্তু প্যান্ডেমিক আকারে কিন্তু চলে আসছে, মহামারী আকারে আসতে যাচ্ছে। সেটা কিন্তু আমরা অনেকেই এখনো কিন্তু অতটা সচেতন না এই ব্যাপারে। হ্যাঁ, এটা কিন্তু মারাত্মক আকারে কিন্তু প্রভাব পড়ছে। এবং আপনি নিজের থেকে আপনি যদি নিজেকে কম্পেয়ার করেন, আপনার বাসায় বাবা মা ভাই বোন যদি থাকে তাদেরকে দিয়ে আপনি কম্পেয়ার করেন, দেখেন সবার ভিতরেই একটা কেমন যেন মন খারাপ, একটা ভয় আতঙ্কর মতো কাজ করছে। এবং এটা প্রতিটা ফ্যামিলিতেই অবস্থা হয়ে গেছে। এবং এর থেকে কিন্তু যে উত্তরণ সম্ভব না তা না, উত্তরণেরও পথ আছে আসলে। সেই পদগুলো কি কি স্যার? সেই পদগুলোর মধ্যে প্রথমত মানুষের ডিপ্রেশনের প্রধান কারণ একটা সেন্টেন্স দিয়ে বলা যায় যে মানুষ যখন হোয়েন দে ট্রাই টু হ্যাভ কন্ট্রোল ওভার এ সিচুয়েশন আপন হুইচ ইউ ডোন্ট হ্যাভ এনি কন্ট্রোল। ঠিক আছে? ট্রু। এটা আমি এমন কোনো জিনিসের উপরে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে যাচ্ছি যেটার উপরে আমার কোনো নিয়ন্ত্রণ নেই, ক্ষমতা নেই। হ্যাঁ, ধরেন এখন আপনি অনুষ্ঠানে এখানে আসার কথা ধরেন 3:30টায়, এখন আপনি আসলেন 4টায়, আমি রাগারাগি শুরু করে দিলাম। আমি রাগারাগি কিন্তু আমি খামাখা রাগ করব। হ্যাঁ, কারণ আপনার এটা তো আই ডোন্ট হ্যাভ এনি কন্ট্রোল ওভার ইউ, আমি কেন করব? সুতরাং এটা বোকামি। আপনার কিন্তু কিছুই হবে না, মাঝখান থেকে একটা সব কিছু এনভায়রনমেন্টটা নষ্ট হয়ে যাবে। ঠিক একইভাবে করোনা বা অন্য যে কোনো মহামারী আমরা কি নিজেরা কি নিয়ন্ত্রণ করতে পারবো? নিয়ন্ত্রণের বাইরে। সুতরাং আমি কেন এটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করব? কেন মনে করব যে আল্লাহ কবে কি শেষ হবে? এটা আল্লাহ যেমন দিয়েছেন আল্লাহ ওই রকম ভাবে এটাকে নিয়েও নেবেন। জি। আরেকটা উদাহরণ আছে, যেমন ধরেন যে বাইরে বৃষ্টি হচ্ছে, এখন আপনার প্রোগ্রামে আসা দরকার। আপনি যদি মনে করেন যে এমন সময় বৃষ্টিটা শুরু হলো, আল্লাহ কেন বৃষ্টিটা দিল, এখন কি করব? ইউ কান্ট কন্ট্রোল দ্য রেইন, তাই না? কিন্তু কি করতে পারেন, আপনি একটা আমব্রেলা ছাতা যদি থাকে, ছাতা নিয়ে আপনি গাড়িতে উঠে চলে আসলেন। সো ইউ ক্যান প্রোটেক্ট ইউর সেলফ। আমাদের টার্গেট থাকবে যে আমি করোনাকে নির্মূল করার আমার চেষ্টা না, সেটার জন্য লোক আছে, সে করবে না তা না, কিন্তু আমি নিজেকে কিভাবে আত্মরক্ষা করব এটাতে। সুতরাং আমি সেভাবে প্রোটেকশনটা নিব। আরেকটা হচ্ছে যে জিনিস করব, যেটা আমার এটা যদি আমি টেনশন করি, এটা যদি টেনশন করে যদি আমার মুক্তি থাকতো তাহলে আমি টেনশন করতাম, কিন্তু এটার থেকে তো আমার টেনশন করে বরং কি হবে, আমার যে রোগ প্রতিরোধক ক্ষমতা সেটা আরো কমে যাবে, আমার ভালনারেবিলিটি আরো বেড়ে যাবে। সুতরাং আমি এটাতে টেনশন করব না। আমি যদি না টেনশন করে আমার যদি ক্ষতি হয়, কেন আমি টেনশন করব? বরং আমি আজকের দিনটা আমি টেনশন করে খারাপ করে ফেলছি ভবিষ্যৎটাকে। সুতরাং আমাকে এইভাবে মনে রাখতে হবে নিজেকে যে আমি টেনশন না করে নিজের স্বাভাবিক জীবন যাত্রা প্রিকশন নিয়ে আমি চালিয়ে যাব। ধরেন আমার কোভিড হয়ে গিয়েছে, কোভিড হয়ে গেল, আমাদের তখন ওই রকমভাবে রাখতে হবে যে আল্লাহ বেশিরভাগই তো ভালো হয়ে যায়, আর এটা জন্ম মৃত্যু এগুলো সব কিছু আল্লাহর হাতে। এটার জন্য টেনশন করলে তো আমার মৃত্যু এমন না যে আমি সারাদিন ধরে টেনশন করলাম আমার 1% অর্থাৎ মৃত্যুর লেখা রয়েছে, আমার মৃত্যু বন্ধ হবে, তা তো না। সুতরাং কেন আমি টেনশন করব? ব্যাস আমার যেটা আছে, কিন্তু তাই বলে যে প্রোটেকশন নিব না তা কিন্তু না। বাইরে যদি যাই আমি প্রপার প্রোটেকশন নিব। সুতরাং এটা গেল হচ্ছে আমার নিজের মানসিকভাবে আমি নিজেকে কিভাবে সান্ত্বনা দিব। এটা ছাড়া আছে, এটার কিন্তু বেশিরভাগই এখন এত ভালো ভালো ওষুধ বের হয়ে গেছে এই মানসিক সুস্থতার জন্য, মানে কল্পনাতীত। এই লাস্ট 1 ডিকেডে সাইকিয়াট্রিক ডিসঅর্ডারের উপরে এত ভালো ভালো ওষুধ এসেছে যেটা আপনার ইটস এ ভেরি ওয়েল ট্রিটেবল ডিজিজ। হ্যাঁ, এবং আপনি এটাকে কন্ট্রোল করতে পারবেন, এবং এটা খুব ভালোভাবে চিকিৎসা আছে, ভয়ের কোনো কারণ নাই। চিকিৎসা দিলে সম্পূর্ণভাবে সুস্থ হয়ে কাউন্সেলিংয়ে নিতে পারে, চিকিৎসা নিতে পারে। আমাদের কি আছে, স্টিগমা আছে আমাদের একদম ঠিক আছে, যে আল্লাহ না মানসিক আমাদের দুইটা জিনিসের উপর আমি দেখছি স্টিগমা আছে, যে একটা আছে অ্যাজমা থাকলে না 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 আমার কোনো হাঁপানি নাই, এটাকে কেন যে বলে আমি জানি না, অ্যাজমা থাকলে এটা কিসের স্টিগমা। আর একটা আছে যে কারো আপনার মানসিক রোগ না, সাইকিয়াট্রিস্টের কাছে যাচ্ছে, এটা করতে চায় না, এবং সে কেউ এটা অ্যাকসেপ্ট করতে চায় না যে আমার একটা মানসিক সমস্যা আছে এবং সেটা ট্রিটমেন্ট প্রয়োজন। রাইট।
এটা কিন্তু আমি বলবো যে আমাদের স্টিগমা থেকে বেরিয়ে আসতে হবে। জি। অজ্ঞতা এটা মানসিক রোগ শারীরিক রোগের মতোই। এটার কিন্তু ব্রেনের মধ্যে কি হয়, নিউরো ট্রান্সমিটারের চেঞ্জ হয়। তা ধরেন আপনি আমার ম্যালেরিয়া হয়েছে অথবা টাইফয়েড হয়েছে, আপনি যদি মনে করেন যে না আমি ওষুধ খাবো না, এমনি ভালো হয়ে যাবে, খুব সেবা শুশ্রূষা দিলেন, কোনো দিন ভালো হব না আমি কিন্তু, আনলেস ওইটার ওষুধ না দেওয়া হয়, ম্যালেরিয়া বা টাইফয়েডের ওষুধ যদি না দেওয়া হয়, আই উইল ডাই, কিন্তু আই উইল নট বি কিওর্ড। ঠিক একইভাবে আমার যে ডিপ্রেশন, অ্যাংজাইটি, ফোবিক ডিজঅর্ডার, পোস্ট ট্রমাটিক যে কোনো রোগ যদি হয়, ওটার তো চিকিৎসা দিতে হবে, ওটার ওষুধ দিতে হবে, ওটা কাউন্সেলিং করতে হবে, না হলে তো আমার ভালো হবো না। যেমন ম্যালেরিয়া হলে ম্যালেরিয়ার জীবাণু যায়, ঠিক একইভাবে মনের বিভিন্ন রোগের কারণে ব্রেনের মধ্যে নিউরো ট্রান্সমিটারের চেঞ্জ হয়, ওগুলাও কিন্তু ওষুধের ফলে নিউরো ট্রান্সমিটারটা ব্যালেন্স হয়ে যায়। এটাতে কোনো স্টিগমার কারণ নাই কিন্তু। তা আমরা যদি এটা চিকিৎসা নেই, নিজেকে বিভিন্ন কাজে ব্যস্ত রাখি, নিজে মনে করি আল্লাহ ঠিক আছে, আল্লাহ যা করবে, অন্যদের যা করছে আমারও তাই হবে, অসুবিধা নাই, তাহলে থাকতে হবে। আর একটা জিনিস আছে যে আপনার বাসায় যারা থাকে, এদের কিন্তু ধরেন আপনার বাসায় যারা আছে, আমার বাসায় যারা আছে, আমরা নিজেরা কিন্তু একটা এনভায়রনমেন্ট তৈরি করে নিতে পারি। কিভাবে তৈরি করতে পারি কি আপনি জানেন? এটা বিভিন্ন অনুষ্ঠানে বিভিন্ন জন বারবার বলছে যে খেলাধুলার ব্যবস্থা করতে পারে আমাদের ইন্টারনালি। ঠিক আছে, আমাদের ছোটবেলায় যেগুলো হারিয়ে গিয়েছিল, আসলে দাবা বলেন, ক্যারাম বলেন, লুডো বলেন, বাগাডুলি বলেন, এইসব খেলাগুলা করতে পারি। হ্যাঁ, এখন ওই যে মনোপলি বিভিন্ন খেলাধুলা আছে, এবং পুরস্কারের ব্যবস্থা করতে পারি, বাসায় কুইজ প্রতিযোগিতার আয়োজন করতে পারি, ড্রয়িংয়ের আয়োজন করতে পারি, ঠিক আছে, সাধারণ জ্ঞানের প্রতিযোগিতা করতে পারি। এইসব করে কিন্তু আমরা ভালো থাকতে পারি। এবং দেখেন আমরা কিন্তু আগে যখন থাকতাম তখন কিন্তু যে পরিমাণ অন্য মানুষের সঙ্গে যোগাযোগ হতো, এখন কিন্তু আল্লাহর রহমতে তার থেকে অনেক বেশি যোগাযোগ করতে পারছি আমরা। অবসর সময়ে বিভিন্ন মোবাইলে অন্যদের সঙ্গে কথা বলছি, এরকম করে নিজেরা ব্যস্ত রাখতে পারি আসলে কিন্তু। ঠিক আছে, সো দেয়ার আর সো মেনি ওয়েজ বাই হুইচ উই ক্যান ইমপ্রুভ আওয়ার মেন্টাল হেলথ। এবং আমরা ফিজিক্যাল এক্সারসাইজ করব, তারপর পুষ্টিকর খাবার খেতে হবে, খাবারেরও কিন্তু একটা বিশাল রোল আছে এখানে কিন্তু। হ্যাঁ, আর প্রত্যেককে ফিজিক্যাল এক্সারসাইজ করতে হবে। জি, আপনি খুবই প্রাসঙ্গিক এবং একটি গুরুত্বপূর্ণ কথা বলছিলেন যে যেটার উপর আসলে নিয়ন্ত্রণ রাখা যায় সেইটাকেই নিয়ন্ত্রণ করা উচিত, যেটার উপর নিয়ন্ত্রণ আসলে নেই আমাদের, সেটাকে নিয়ন্ত্রণ করতে গেলে আসলে ডিপ্রেশন, ফ্রাস্ট্রেশন এই বিষয়গুলো আসলে কাজ করবে। এবং নিয়ন্ত্রণ শুধুমাত্র আমরা নিজেকেই করতে পারি, এটাই একমাত্র কথা। সুতরাং সেলফ প্রোটেকশন বলি বা নিজেকে রক্ষার জন্য আসলে কী ধরনের ব্যবস্থা নেওয়া উচিত সেগুলো মানুষ নিজেই কিন্তু খুঁজে বের করতে পারে। আমাদের বাড়িতে আসলে অনেক বয়স্ক মানুষরা থাকেন, মনের যত্নের কথা বলছিলাম, তো সেই বিষয়টা নিয়ে কথা বলছিলাম, তাদের মনের যত্নটা আসলে কিভাবে নিতে পারি আমরা, কারণ তারা তো শেষ বয়সে চলে এসেছেন, তাদের মধ্যে ডিপ্রেশন বলেন বা ফ্রাস্ট্রেশন বলেন সেগুলো তো অন্য রকমের হয়। সেই বয়সের মানুষদের জন্য আমাদের আসলে কি করণীয় আছে? খুব ইম্পর্টেন্ট কথা বলে, খুবই ইম্পর্টেন্ট এটা আসলে। হ্যাঁ, এবং আপনি জানেন যে এই কোভিডে কিন্তু যারা বয়স্ক মানুষ তাদের কিন্তু এই মানে ক্রিটিক্যাল কেসে যাওয়ার সম্ভাবনা তাদের কিন্তু বেশি, ডেথ রেট তাদের ভিতরে বেশি এটার ইয়েতে। সুতরাং তাদের প্রতি আমাদের বিশেষ যত্ন নিতে হবে। এবং যদিও অন্য দেশের তুলনায় আলহামদুলিল্লাহ আমাদের দেশে কিন্তু যারা বয়স্ক মানুষ আছে অপেক্ষাকৃত ভালো আছেন, তাদের ফ্যামিলি লাইফ মেনটেন করতে পারে, বন্ডেজ এখনও আছে, যদিও বাইরের দেশে এটা খুবই খারাপ অবস্থা। এখন ওনাদের মনের যত্ন নেওয়ার জন্য আমরা কি করতে পারি? এক, যে যখন সময় পাবে, যার বাসাতে যে থাকবে ওনার সঙ্গে একটু সময় দিতে হবে, কথা বলতে হবে। ওনারা কিন্তু নিজেরা সারাদিন তো কিছু করেন না, বাসায় থাকেন, তারা একটু কথা বলার জন্য কাঙ্গাল থাকেন। হ্যাঁ, যে মানুষকে কিভাবে, ধরেন আপনার বাসায় কেউ আছে, যেমন আমার বাবা আমার বাসায় আছে, গেলে যখন একটু হলো একটু গিয়ে কথা বললাম, আমার মেয়েরা আছে উনি কথা বললো, আমার মিসেস কথা বললো, বিভিন্ন জন গিয়ে যদি কথা বলে এবং তাদের অন্য সবাইকে একসঙ্গে নিয়ে যদি আমরা খেতে পারি, ইভেন একটা প্রোগ্রাম হচ্ছে, অনুষ্ঠান, যে আসেন আমরা একসঙ্গে দেখি, হ্যাঁ, এই কাজগুলো যদি করি, ইভেন বাসার মধ্যেও কিন্তু হাঁটা চলার ব্যবস্থা করা যেতে পারে। এইটুকু যদি করা যায়, ওনার সঙ্গে ওনার কোনো অসুবিধা আছে কিনা, কিছু লাগবে কিনা, এটা যদি রেগুলার বেসিসে আমরা খোঁজ দিতে পারি, এটা অনেক ক্ষেত্রে কিন্তু তার জন্য হেল্প হবে কিন্তু। ঠিক আছে, এবং ওনার যদি কোনো রোগ থাকে সেটার ইমিডিয়েটলি চিকিৎসা করতে হবে। আর একটা জিনিস যে
বয়স্ক মানুষের কিন্তু রোগ প্রতিরোধক ক্ষমতা কম থাকে। সেটার জন্য আমরা যারা বাইরে কাজ করছি ওনাদেরকে বলতে হবে যে ওনারা যেন আমরা যখন যাব ওনারা কিন্তু একটু যেন দূরে থাকেন। ঠিক আছে, আমরা গিয়েই তো আমরা কি করি, প্রথমে গিয়েই কাপড় চোপড় সব চেঞ্জ করে ফেলি এবং এগুলাকে ধুয়ে ফেলি, নিজে শাওয়ার নিয়ে নিই, সাবান শ্যাম্পু দিয়ে গোসল করে ফেলি। হ্যাঁ, সুতরাং এর আগ পর্যন্ত ওনাদের সঙ্গে যেন কোনো কিছুই আমাদের কন্ট্যাক্টে না আসে, এটা আমাদেরকে মেনটেন করার চেষ্টা করতে হবে। আমাদের যেরকম কোনো রকম কোনো মানসিক সমস্যা হলে আমরা হয়তো এখন টেলিমেডিসিন নিচ্ছি বা হয়তো ডক্টরের কাছে যাচ্ছি মানসিক সমস্যাগুলো ঠিক করার জন্য। কোনো বয়স্কদের যখন কোনো মানসিক সমস্যা হয় সেটা আসলে বোঝার উপায়টা কি? বোঝার উপায় হচ্ছে বয়স্কদের সাধারণত যে রোগগুলো বেশি হয় আমাদেরকে এটা যদি জানি, একটা হচ্ছে ডিমেনশিয়া, হ্যাঁ, ভুলে যাওয়া। হ্যাঁ, এটা কিন্তু খুব কমন। অনেকে মনে করে যে এটা বয়সের একটা সমস্যা, যে বয়সকালে ভুলে যাবেই। এটা যে একটা ডিসঅর্ডার এবং এটার যে মোটামুটি একটা চিকিৎসা আছে, মোটামুটি ভালো থাকা যায়, এটা আমরা অনেকে জানি না। ঠিক আছে, এইটা একটা খেয়াল রাখতে হবে যে অনেক কিছু ভুলে যাচ্ছে। অনেকে হয়তো হাসাহাসি করে, হ্যাঁ, নাম ভুলে গেল, রহিমের পরিবর্তে ধরে নিই যে বয়স হয়ে গেছে, এখন তো ভুলে যাবে, একটু ভুলে যাবে, কিন্তু এটা যে একটা রোগ এন্ড ইট ইজ এ ট্রিটেবল ডিসঅর্ডার। হ্যাঁ, এটার কিন্তু অনেকটা চিকিৎসা করা যায়। হ্যাঁ, এই রোগ প্রসেসটাকে ডিলেড করে দেওয়া যায়। এটা একটা ডিপ্রেশন অনেক বেশি কমন কিন্তু এই বয়সের মধ্যে। অ্যাংজাইটি ডিসঅর্ডার বয়স্ক যখন হয়ে যায় সবার জন্য ওনার চিন্তা থাকে, কে কোথায় যাচ্ছে, সন্তান, ছেলে মেয়ে, নাতি নাতকুর, সবার জন্য কিন্তু ওনার টেনশন তখন শুরু হয়ে যায়। হ্যাঁ, যত বয়স হচ্ছে তত শাখা প্রশাখা বড় হচ্ছে, তত চিন্তার পরিধি বাড়তে থাকছে ওনার। তা সেই জন্য ওনার এই ইয়ার জন্য এই রোগগুলা যখন হয় তখন কিন্তু উনি বিভিন্ন ওনার ফেস দেখেও বোঝা যাবে। কিন্তু এখন আমরা কিন্তু সবাইকে বুঝতে হবে যে একজন মন যদি খারাপ থাকে তখন কেমন থাকবে। উনি হয়তো কম কথা বলতে পারেন, হ্যাঁ, উনি হাসতে কম পারেন, একা একা থাকার কথা বলতে পারেন। ঠিক আছে, দেখা গেছে টিভি দেখতে চাচ্ছে না, হ্যাঁ, কেউ ডাকলে হয়তো বল না ঠিক আছে যাও, অসুবিধা না, আমি দেখছি, এরকম যদি থাকেন, হ্যাঁ, তাহলে বুঝতে হবে ওনার ঘুম কেমন হচ্ছে। ঘুমের আর একটা কিন্তু প্রধান ইয়ে, কিন্তু ঘুমটা দেখা যাবে ঠিকভাবে হবে না। খাবার ঠিকভাবে যদি না খান, হ্যাঁ, আবার যেটা বললাম যে ভুলে যাচ্ছে, এরকম যদি হয় তাহলে কিন্তু বুঝতে হবে যে ওনার ভিতরে সমস্যা দেখা দিচ্ছে। এইগুলা দেখলে আমাদেরকে সাইকিয়াট্রিস্টের শরণাপন্ন হতে হবে। এবং এটা কিন্তু টেলিমেডিসিনের মাধ্যমেও কিন্তু ওনাদেরটাও কিন্তু এটা চিকিৎসা করা সলভ করা যাবে। ঠিক আছে। ঘুমের কথা বলছিলেন স্যার, যে আমাদের এখন আসলে ঘুমের যেই শিডিউলটা সেটা চেঞ্জ হয়ে গেছে। আমরা হয়তো সারা রাত জেগে থাকছি, সারাদিন হয়তো ঘুমাচ্ছি। সেইখানে আসলে এই রুটিনটা কেন হয়েছে এবং এখান থেকে আসলে বের হয়ে আসা, আমরা জানি সবাই যে এখান থেকে বের হয়ে আসাটা খুব জরুরি, কিন্তু হয়তো ইচ্ছাকৃতভাবে হোক বা অনিচ্ছাকৃতভাবে হোক সেটা আমরা করতে পারছি না। একটু যদি এই বিষয়টা নিয়ে বলতেন। রাইট, এইটা কিন্তু সব জায়গায় কিন্তু যে ঘুমের সমস্যাটা সারা পৃথিবীতে হচ্ছে, আমাদের দেশও অনেক বেশি পরিমাণে হচ্ছে। এটার প্রথমে আগে বলে নিই যে এই রুটিন কেউ অনেকে বলে যে আমার তো ঠিক আছে, কাজ নাই, আমি দিনে ঘুমাচ্ছি, রাত্রে জেগে থাকছি, অসুবিধা কোথায়, আমি ঘুমের পরিমাণ তো ঠিক আছে। তাহলে তার সময় ঘুমের পরিমাণ, এখানে আমাদের জানতে হবে ঘুমের পরিমাণটাই কিন্তু সব কিছু না, কিন্তু পরিমাণটা একটা সময়ও একটা কিন্তু ব্যাপার। কেন একটা ব্যাপার দেখেন, আমাদের ভিতরে গ্রোথ হরমোন বলে একটা হরমোন আছে, যেটা আমাদের এই যে ন্যাচারাল যে ক্ষয় এটা পূরণটা, এটা ক্ষয় পূরণ, আমাদের কিন্তু প্রত্যেক দিন কিন্তু শরীরে অনেক কিছু ক্ষয় হচ্ছে, আমাদের টক্সিন জমা হচ্ছে শরীরের মধ্যে, এগুলা কিন্তু বের করে দেওয়া দরকার। এগুলা যখন অ্যাকুমুলেট হচ্ছে আমাদের কিন্তু রোগ প্রতিরোধক ক্ষমতা কমে যাচ্ছে, অন্য রোগ যেগুলো আছে সেগুলা কিন্তু আরও ক্রনিক বা এটা খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকছে। তা এই যে এই টক্সিনগুলো জমছে এবং এই যে আমাদের ন্যাচারাল যে রোগ যেটা হচ্ছে এটা থেকে বাঁচার জন্য কিন্তু গ্রোথ হরমোন কিন্তু একটা বিশাল ভূমিকা পালন করে। এই গ্রোথ হরমোনটা কি হয়, সাধারণত রাত 10টা থেকে এই 2টা 3টা 4টার এইরকম সময়টা সিক্রেশন হয়। ঠিক আছে, এটা বায়োলজিক্যাল ক্লক আছে। এখন আমি ধরেন ওই সময়টা যদি আমি জেগে থাকি, ঘুমের মধ্যে ইয়েটা হচ্ছে বেশি হয় এটা, তা আমি যদি ঘুমালাম না, আমি সারা রাত জেগে থাকলাম, আমার কিন্তু দিনের বেলা কিন্তু আর ওইটা হচ্ছে না। সুতরাং আমাদের যে ন্যাচারাল যে এটা হিলিং প্রসেস আছে সেটা কিন্তু ব্যাহত হচ্ছে, যার ফলে আমরা কিন্তু আস্তে 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 কিন্তু আমাদের শরীরটাকে খারাপের দিকে চলে যাবে, টক্সিন বা অন্যান্য জিনিস জমা হতে থাকবে। ঠিক আছে, এটা হচ্ছে প্রধান খারাপ দিক।
এবার চলে আসেন যে আরও খারাপ কি আছে। এক নম্বর, আরেকটা হচ্ছে যে আমি সারা পৃথিবী থেকে বিচ্ছিন্ন হয়ে যাব, সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে যাব। কারণ সমাজ যে সময়টাতে চলে, আমাকে সেই সময়ের মধ্যে যদি না চলতে পারে তাহলে কিভাবে হবে? আমি অফিসে যেতে পারবো না, অন্য কাজ দেখা কিছু কেনাকাটা করতে পারছি না, ঠিক আছে, এটা চলে গেল। এখন এটা বাঁচার কি উপায় আছে? বাঁচার প্রধানত উপায় হচ্ছে আমাকে প্রথম ডিসিশন নিতে হবে যে আমি এই সময়টা আমি ঘুমাবো, এই সময় আমি ঘুম থেকে উঠবো, না হলে আমার কি ক্ষতি হতে পারে। ডিটারমাইন্ড হতে হবে, হ্যাঁ এইটার। এবং আমার ডিটারমিনেশন যদি না থাকে তাহলে কিন্তু ভেরি ডিফিকাল্ট। এরপরে কি করতে হবে? আমাকে টার্গেট করতে হবে। আমি রাত্রে যখন শুব, সকালবেলা আমার কি কাজ আছে, এটা যদি আমার কোনো কিছু না থাকে তাহলে কিন্তু আমি উঠতে পারবো না। মনে হবে যে ঠিক আছে আর একটু ঘুমাই। প্রত্যেকটা মানুষের একটা টার্গেট নিয়ে করতে হবে। যেমন ধরেন, আমি আমি প্রত্যেক দিন 12টার সময় উঠি। আমি অন্য দিন যদি কেউ ডাকে বলবো না আমি উঠতে পারছি না, ওরে আল্লাহ খুব খারাপ লাগছে, এরকম বলছে। কিন্তু ধরেন আমাকে সিঙ্গাপুর যেতে হবে, আমার ভোর 6টায় ফ্লাইট, আমি কিন্তু ঠিক লাফ দিয়ে উঠে পড়বো এবং আমার তখন কিন্তু ঘুমের সমস্যা আসবে না। কারণ আমি আগের থেকেই জানি যে আমাকে ভোরবেলা উঠতে হবে, যেতে হবে। সুতরাং এই মানুষটাই কিন্তু আমার মানসিক যে সিদ্ধান্ত আছে এটার কারণে কিন্তু আমি উঠতে, এবং কোনো আমার অসুবিধা নাই। ঠিক একইভাবে আমরা যদি আগে প্রি ডিটারমাইন্ড থাকি, যে কারো ধরেন কেউ হয়তো বললো না আমার তো ক্লাস না, আমার তো স্কুল নাই, আমার কিন্তু অফিসে যেতে হবে না, আমি কেন যাব? তারপরেও করতে হবে যে না, সকালবেলা উঠে আমি নামাজ পড়ব, অথবা যার অন্য ধর্মে তাদের প্রার্থনা করব, আমি ফিজিক্যাল এক্সারসাইজ করব, আমার ও করার পরে তারপরে যদি রেস্ট নেওয়া লাগে তারপরে আমি নিব। অথবা প্রত্যেক সারাদিনের রুটিনটা আসলে ঠিক থাকতে হবে, রুটিনটা ঠিক থাকতে হবে এবং সকালের রুটিন থাকতে হবে আপনার। জি, ঠিক আছে, সারাদিনের রুটিনটা ধরেন বিকালে থাকলো, সেটা দিয়ে না, ওইটাকে সকালে আনতে হবে যে আমি এই কাজ সকালে। এবং আপনি জানেন নিজের ক্ষেত্রে আমরা অনেক কঠিন পড়া যেগুলো থাকতো আমরা কিন্তু সকালে ভোরবেলা উঠে পড়তাম। হ্যাঁ, এবং ভোরবেলা চুপ, এই সময় কিন্তু অনেক ভালো পড়া হয়, মাথা ঠান্ডা থাকে এবং সকালবেলা উঠলে কিন্তু স্যার মনটাও ভালো থাকে, সারা দিনটাও ভালো যায়। রাইট অনেক, এবং দিনটাকে অনেক বড় মনে হয় তখন। হ্যাঁ, একদম ভীষণ ভালো লাগলো স্যার। আপনি নিজে অনেক ভালো থাকবেন, নিজের যত্ন নেবেন, আর আমাদের আয়োজনে এসেছেন সেজন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনাদের সবাইকে ধন্যবাদ, আর টিভিকে ধন্যবাদ, এবং যে দর্শকরা এই অনুষ্ঠান দেখলেন সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দর্শক, সরকারি ও বেসরকারি উদ্যোগে আমাদের দেশের চিকিৎসা সেবা অনেকটাই সম্প্রসারিত হয়েছে, কিন্তু তাও এখনো পর্যন্ত সবার জন্য স্বাস্থ্য সেবা নিশ্চিত করা থেকে আমরা অনেক দূরে আছি। ফলে স্বাস্থ্য খাতে যেমন বরাদ্দ বাড়াতে হবে, তেমনি টাকা ব্যয়ের ক্ষেত্রেও দক্ষতা ও স্বচ্ছতা থাকতে হবে। দুর্নীতি ও অপচয়ের কারণে অনেক সমস্যা হয়ে থাকে, এক্ষেত্রে সুশাসন নিশ্চিত করা প্রয়োজন। স্বাস্থ্যসেবা পাওয়া যে মানুষের অধিকার, কারো দয়া বা করুণার বিষয় নয়, এটাও সাধারণ মানুষকে ব্যাপকভাবে বোঝানো এবং সরকারি বেসরকারি পর্যায়ে যারা সেবা প্রদানকারী ভূমিকায় আছেন তাদের জবাবদিহিতার সংস্কৃতি তৈরির জন্য সচেষ্ট হতে হবে। স্বাস্থ্য অধিকারের দাবিতে দেশে একটি স্বাস্থ্য আন্দোলন গড়ে তোলার কোনো বিকল্প নেই। দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি মার্কেন্টাইল ব্যাংক নিবেদিত প্রমিসেস মনের কথা অনুষ্ঠান থেকে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেশকে ভালোবাসুন, আর অবশ্যই নিজেকে মাদকমুক্ত রাখুন।